আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কদিন ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা, তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা না আসা এগুলো নিয়ে। কিন্তু এইগুলি যে আলোচনার বিষয়, এটা অন্য সময় হলেও আলোচনা হতো, কিন্তু এখন একটু বেশি হচ্ছে এই কারণে এই আলোচনাগুলোর এই যে বিষয়গুলো, ঘটনাগুলো, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে আগামী নির্বাচন, নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল। এবং এই ফলাফলের এই জায়গাটাতে এসেই আমি বিএনপির রাজনীতির কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমি না আসলে বিএনপির রাজনীতিটা ভালো বুঝি না এই কারণে বিএনপির রাজনীতির পেছনে আসলে কারা আছেন, তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের আপনার বাস্তবসম্মত যে সিদ্ধান্তগুলো, এগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না। আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে। প্রথমত হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে জেনেছেনও যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই। এখন যদি ওনার নাম ভোটার তালিকায় না থাকে, উনি নির্বাচন কিভাবে করবেন? কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে, উনি বগুড়া এক জায়গা থেকে দাঁড়াবেন, ওনার পিতার যে জন্মভূমি সেখান থেকে উনি দাঁড়াবেন, এটা মোটামুটি ঘোষিত, সবাই জানেন। উনি কিভাবে দাঁড়াবেন? উনি তো ভোটারই না। তো যে লোকটা ভোটার না, তার নামটা কেন ওখানে প্রচার করা হলো, কেন ওখানে দেখানো হলো, কেন? এরই মধ্যে আমাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে। এখন হয়তো আপনি বলবেন, না ওনারটা বিশেষ বিবেচনায় ভোটার পরে করা হবে। হ্যাঁ, করা হবে, আমি মেনে নিতে রাজি আছি। তারেক রহমান বলে কথা, উনি যে কোনো সময় চাইলেই ভোটার হতে পারবেন, হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে, দলের প্রধান হিসেবে ভোটার হবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন? আপনি যদি আগে ভোটার হতেন, কোনো সমস্যা হতো? আপনি কি ভোটার হতে পারতেন না? এর মধ্যে এই যে গত একটা বছর গেল, এবং বিদেশেও ভোটার হওয়া যায়। আপনি দূতাবাসে যে, লন্ডনে যে আপনি ভোটার হতে পারতেন। হয়তো এটা আপনি সরাসরি হয়তো বলবেন এটা আমার সিদ্ধান্ত না, আমার দলের অন্যান্যরা সবাই মিলে নিয়ে। হ্যাঁ, তারা কি করলো? তারা করেনটা কি? এই যে ওনার সঙ্গে যারা থাকেন, তারা কেন এতদিনও তারেক রহমানকে ভোটার করলেন না? আচ্ছা, এটা কি এমন কিছু যে ভোটার আমি হব কি হব না আরেকটু দেখে নেই? আপনি কি দেখবেন ভাই? প্রথম কথা হলো, আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান, আপনি যদি নির্বাচন করতে চান, আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান, আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান, অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন, তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে। যদি সেটা হতে চান, এই সব কিছুর মূলে হলো আপনার ভোটার হওয়া। তো সেই জিনিসটা আপনি এতদিনেও হননি কেন? এখন অনেকে হয়তো বলবেন, কারণ উনি ভোটার ছিলেন না আগে, এখন ভোটার নাই কেন? হ্যাঁ, এটা আপনাদের মনে রাখা দরকার। উনি কিন্তু ভোটার হয়েছিলেন, এই দেশে ভোটার ছিলেন উনি। ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল। কে করেছিল? আওয়ামী লীগ আমলে হয়েছিল কাজটা। আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্মই করেছে, আওয়ামী লীগ সরকার, তার মধ্যে এটাও একটা। এটা আমার যতদূর মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় যে ওনাকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল। মানে উনি তো থাকতেন মইনুল রোডে থাকতেন, ক্যান্টনমেন্টে। ওইখান থেকে ওনাকে তো, ওনার মাকে তো উচ্ছেদ করা হয়েছিল, এটা আপনি জানেন, সবাই নিশ্চয়ই মনে আছে। সে এক নাটকীয় ঘটনা। সেই উচ্ছেদের পর তো ওইটাই ছিল ওনাদের ঠিকানা। ওই ঠিকানায় যে ওনাকে পান নাই, অতএব ওনার ভোটার তালিকা নেই, ওনার বাংলাদেশে কোথায় পাওয়া যায় নাই, অতএব ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে। এরকম আওয়ামী লীগ আমলে অনেক কিছু হয়েছিল। তো বাতিল যেটা হয়ে গিয়েছিল, এখন আপনার নতুন করে ভোটার হতে অসুবিধাটা কোথায়? এটা তো আপনি ইজ্জত যাবে না। আপনি তো আইন মানতে হবে। নির্বাচন কমিশনকে আপনি তো নতুন করে আইন ক্রিয়েট করবে? তারও চেয়ে বড় কথা, এ মাসে, এটা ডিসেম্বর মাস চলছে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, সম্ভবত ডিসেম্বরের 12 তারিখের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে। তো আপনি শিডিউল ঘোষণা 2-3 দিন আগে কেন ভোটার হবেন? কেন? সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন? আপনি কেন সাধারণ 8-10 জন ভোটারের চেয়ে নিজেকে অন্যরকমভাবে বিচার করবেন, বিবেচনা করবেন, ভাববেন? কেন ভাববেন? তাহলে আপনি সাধারণ মানুষের কাছে আসবেন কি করে?
তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না। ওনার সঙ্গে যারা থাকেন, ওনাকে যারা পরামর্শ দেন, ওনার যারা পরামর্শদাতা আছেন, এগুলো এই লোকগুলোর ব্যর্থতা। তারা অন্য কি ধান্দা নিয়ে ব্যস্ত ভাই, এটা তো আমি বুঝি না। ধান্দার কিন্তু শেষ নাই, অনেক ধান্দার খবর আমরা পাই ভাই, এগুলো বলবো একে একে, আর কটা দিন যাক। কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা। তো তারা কি করেন, লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরানা দিতে হয়, কাকে কত দিতে হয়, সেগুলোর হিসাব তো আমরা পাই। তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে? এইগুলো একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না, এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে, আলোচনার সামনে আরও হবে। কিন্তু একটা কথা ভাবুন আপনারা, যে ওনার মা মৃত্যু শয্যায়, এই সময় উনি আসছেন না। আমাদের দেশে কি হয় দেখবেন, অনেক সময় বিদেশে থাকে, তারপরে শুনে দেশে তার মা অসুস্থ, বাবা অসুস্থ, মৃত্যু শয্যায়, অত বড় লোকও না, কিন্তু তারপরে কিন্তু তাড়াহুড়া কিন্তু চলে আসে। আসার পরে দেখা যায় হয়তো উনি আসতে আসতে মা মারা গেছে। আত্মীয় স্বজন সবাই বলে যে মাটা তোকে চোখের দেখা দেখতে পারলো না, বলে। কিন্তু সে নানাভাবে নানা অজুহাত দেয়, নানা কারণ দেখায়, আমি আসতে আসতে ট্রেন অনেক লম্বা পথ, আসতে 1.5 দিন লাগে, 2 দিন লাগে, এগুলো বলে। কিন্তু ওতে কিন্তু আত্মীয় স্বজনরা খুশি হয় না। তারা বলে একদিন আগে আসলে কি হতো, কাজের চাপ ছিল, তোমার কাজ বড় না মা বড়, এগুলি কিন্তু লোকে বলে। আপনি কি বলবেন? আপনি কিছু একটা বলবেন তো, আপনি কি বলবেন? আপনি বলবেন অন্যদের সিদ্ধান্তের উপর আমাকে নির্ভর করতে হচ্ছে, এটা বলে কি আপনি আপনার দুর্বলতা প্রকাশ করবেন না? কেন করবেন আপনি এটা? এবং তারও চেয়ে বড় কথা, এতগুলো আমি সব বাদ দিলাম, তারও চেয়ে বড় কথা, একটা কথা ইদানিং খুব শোনা যাচ্ছে দেশে, বিভিন্ন জন বলছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আলোচনা হচ্ছে, বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি, যে একাধিক, আমি ওই জন্য কিছুটা ইঙ্গিতও দিয়েছিলাম ডিপ স্টেটের নামে, যে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন। এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে? তাদের এই সক্রিয়তা কি তারেক রহমানের বাংলাদেশে আগমনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে? যদি এটা হয় তো সেখানে সরকারের কি ভূমিকা? কেন আসতে পারছে? আমি শুনেছি এর মধ্যে যে খলিল সাহেব যে ইন্ডিয়ায় গিয়েছিলেন, সেখানে অনেক এই প্রসঙ্গটা উঠেছিল। যদিও খলিল সাহেব ইন্ডিয়া গিয়া অজিত দোভালের সঙ্গে কী কথা বললেন এটা কিন্তু কেউ জানে না। ভাই আপনি বলেন না কেন, দেশের মানুষকে বলেন, আপনি যদি ভালো কিছু অর্জন করতেন তাহলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন যে আমরা এইগুলি করেছি, এগুলি পেয়েছি। আমরা তো এখন, যেহেতু আপনি বলেননি, মানুষের মনে নানা জনের মুখে নানা কথা, এবং সেখানে তো আমরা এগুলো শুনেছি যে বিশেষ কোনো একটা দেশের কতজন গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে, তাদের কি করছে না করছে, এগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে খলিল সাহেবকে বলা হয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। নানা কথা কিন্তু হচ্ছে, এই আলোচনাগুলো সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আলোচনা আমরা শুনছি। তো খলিল সাহেবের উচিত ছিল আসার পরে একটা প্রেস কনফারেন্স করে বলা যে অজিত দোভালের সঙ্গে তাদের কী আলাপ হয়েছে, উনি কেন গেলেন একদিন আগে, যে কী আলাপ করলেন, সেখানে কী পেলেন, আশ্বাস পেলেন না কী পেলেন, এটা আমাদের জানাতেন। উনি জানান নাই এই কারণে যে ওনার আসলে জানানোর মতো মুখ হয়তো বা ছিল না। কিন্তু আমরা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন মাধ্যমে, সেটা হলো সুনির্দিষ্ট বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে, তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন অবাধে বিচরণ করছে। এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি? অন্ততপক্ষে তারেক রহমানের কাছে কি এই ইনফরমেশনটা আছে? যদি সেটা হয়, সেটা দূর করার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা পারছে? যদি না পারে তাহলে এরকম হতে থাকবে। তো এখানে দুটো পার্ট। কিন্তু আবার আরেকটা কথা মাংস ওঠে, অনেকে বলে যে ধরা যাক তারেক রহমান সাহেব ঠিক সময় আসতে পারলেন না, অথবা আস্তে আস্তে অনেক কিছু ঘটে গেল, আল্লাহ না করুক, কিন্তু ঘটে গেল, ধরা যাক, লাভটা হবে কার? সিম্পলি কথাটা ভাবেন যে অপরাধ বিজ্ঞানে কি বলে, যখন কোনো একটা অঘটন ঘটে, অঘটনের পেছনে কে, যদি সেটা তোমরা খুঁজতে চাও, তাহলে প্রথম দেখবা যে এই অঘটনের ফলে লাভ হলো কার, মানে বেনিফিশিয়ারি কে। যিনি বেনিফিশিয়ারি তার দিকে প্রথম সন্দেহের চোখে তাকাও। তো তারেক রহমান যদি ঠিকঠাক মতো না আসতে পারেন তাহলে কি হবে? দেশে ওনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপির ভোট কিছুটা কমবে। লাভ হবে কার? লাভ কি কোনো পলিটিক্যাল পার্টির হবে? লাভ কি কোনো ব্যক্তির হবে? লাভ কার হবে? আপনারা ভাবুন। আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে আবার -2 চলছে কিনা।
সেটা নিয়েও একবার ভাবুন, লাভ হবে কার? সেই -2 প্রজেক্ট ওটা কি আরো দৃঢ় হবে? এরকম নানা আলোচনা এখন হচ্ছে। হয়তো আলোচনা কিছুই হতো না যদি উনি চলে আসতেন, উনি অবস্থান নিতেন, অনেক কিছু হয়তো হতো না, অথবা অনেক কিছু হতো। কিন্তু এখন যেটা হয়েছে যে অনিশ্চয়তার কারণে, স্পষ্ট করে কিছু না বলার কারণে, স্পষ্ট করে কিছু না ঘটার কারণে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে নানা রকমের সন্দেহ, নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এবং এই চিন্তাগুলো সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত কিন্তু দেশে একটা স্বাভাবিক অবস্থা আসবে না। অনেকে বলতে শুনছি, অনেকে বলছেন নির্বাচন হবে না, এবং বেশ দায়িত্ব নিয়ে বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এটাই আমাদের শুনতে হবে কেন? সরকার দৃঢ়ভাবে বলছে নির্বাচন হবে, ইলেকশন কমিশন শিডিউল ঘোষণা করছে নির্বাচন হবে। আমাকে বিএনপিরাও কেন বলছিলেন যে ভোটারের হওয়া যাবে, কোনো সমস্যা নেই, নির্বাচন তার ফেব্রুয়ারিতে হচ্ছে না। তো এই ধরনের কথা যদি আমাদের শুনতে হয় সেটা তো ভালো কথা না। তো আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো নিয়ে কথা হওয়া উচিত, এগুলো নিয়ে দলগুলো সবার চিন্তা করা উচিত, বিএনপির তো চিন্তা করাই উচিত। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। বিশেষ করে জনাব খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন। আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেক্টিভিটি রয়েছে, নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে, তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয়, এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেকটা ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর। একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা, আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এটি গত এক সপ্তাহে রীতিমতো বারুদের মতো হয়ে গেছে। পয়েন্টিভ, তারপর প্রোগ্রেসিভ, এরপরে অ্যাজ ইট ইজ, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতাচ্যুত হননি, খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন, ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে। তো ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি, যাকে বলা হয়, প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন, অ্যাজ ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই। দ্বিতীয় যে লক্ষণ, সেটি হলো দিল্লিতে জনাব খলিলুর রহমান যে বৈঠক করেছেন সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি। কিন্তু ওখানে তিনি ছিলেন, তার সঙ্গে ভারতের কর্তৃপক্ষ ছিলেন, অজিত দোভাল ছিলেন। অজিত দোভালের সঙ্গে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন নিয়োজিত, সেই মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এরকম বৈঠক হয়েছে, নানা রকম সেই বৈঠকের মানে সত্য মিথ্যা বানানো, উৎসাহ, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তারা এত চমৎকারভাবে তারা সেই জিনিসগুলো প্রচার করছেন, আপনি যদি শোনেন, মানে আমার কাছে মনে হয় অনেকগুলো বক্তব্য একেবারে ডাহা মিথ্যা। কিন্তু তাদের বক্তব্য শুনলে মনে হবে যে অজিত দোভাল, মার্কিন রাষ্ট্রদূত এবং জনাব খলিলুর রহমান তারা যখন বৈঠক করছিলেন, তো বৈঠকের আগে তিনজনই সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সেই ইউটিউবার শিখিয়ে দিয়েছেন তিনজনকে এভাবে কথা বলবে। তারপরে তারা আবার যেভাবে কথাগুলো বলেছেন, কথাগুলো বলার পরে ওই সময়টাতে সেই ইউটিউবার উপস্থিত ছিলেন বা তারা উপস্থিত ছিলেন, শুনেছেন।
এরপরে আবার পরবর্তীকালে সেই মানে ৩ জন ব্যক্তি তারা যা কিছু বলেছেন ওটার একটা লিখিত প্রতিবেদন আবার সেই ইউটিউবারের কাছে জমা দিয়েছেন। তো এইভাবে অনেকে বিশ্বাসযোগ্য করে বর্ণনা করছেন যে অ্যাজ ইট ইজ, যে সকাল ৯টা ৩০ সময় খলিলুর রহমান সাহেব ঢুকলেন। তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন। ৫ মিনিট পরে তাকে ভিতরে ডেকে নেওয়া হলো। এরপর অজিত দোভাল আসলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, বসে থাকলেন। অজিত দোভালের একটি চোখ পিটপিট করছিল, মুখে ছিল মুচকি হাসি। তিনি হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, কিন্তু পরিপূর্ণভাবে খলিল সাহেবের সঙ্গে যেন করমর্দন না হয়। হাতের প্রথম 4টি যে আঙুল, সেই আঙুলের অল্প অংশ, যেভাবে ব্রিটেনের রানী হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করার জন্য, তিনি কখনো ফুল হ্যান্ডশেক করেন নাই কারোর সঙ্গে, একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া। ওইরকমভাবে অজিত দোভাল খলিলুর রহমান সাহেবের সাথে হ্যান্ডশেক করেছেন। তো এইরকম মানে বানানো একটা দৃশ্য আপনি কল্পনা করে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। অ্যাজ ইট ইজ অজিত দোভাল তাকে বলে দিয়েছেন, বা ওই দৃশ্য তার কাছে, ভিডিও ফুটেজটা তার কাছে আছে। এরপরে কি হলো, মানে আমি গল্প বলছি কিন্তু এটা কিন্তু বাস্তবতা নয়। এরপরে কিছুক্ষণ পরে সেখানে তারা বসে রইলেন, কোনো কথাবার্তা নেই। এমন সময় মার্কিন রাষ্ট্রদূত এলেন। তারপরে তাদের আলোচনা শুরু হলো। এইভাবে গল্প চলতে থাকলো, এবং সেই গল্পগুলো শুনে আওয়ামী লীগের লোকজন খুশি হলো না আসলে সেখানে কি হয়েছে সেটা তারা জানার পরে তাদের খুশি হয়েছে আমি বলতে পারবো না। দ্বিতীয় যেটি হলো সেটি হলো যে দিল্লি থেকে তিনি কাতারে গিয়েছেন। তো কাতার অনেক দিন ধরে, সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ যে রাজনীতির জটিলতা কুটিলতা রয়েছে সেগুলোর সমাধান হয় কাতারের রাজধানী দোহাতে। এবং এ ব্যাপারে কাতারের যে রাষ্ট্রীয় বিভাগ, পররাষ্ট্র বিভাগ এবং তাদের যে ইন্টেলিজেন্স বিভাগ, বিশেষ এক্সপার্ট তারা রয়েছে। তারা তালেবানদের সঙ্গে, হুতিদের সঙ্গে, ইরানের সঙ্গে, হিজবুল্লাহর সঙ্গে, তারপরে পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে এই বড় বড় যে ডিলগুলো হয়েছে গত কয়েক বছর, প্রায় 100% সব ডিলগুলো কিন্তু কাতারে হয়েছে। এমনকি রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে ডিলগুলো, এটার প্রাথমিক ডিলগুলো কাতারে হয়। একবার দুবার এরদোয়ান চেষ্টা করেছিলেন সেটা তুরস্কে করার জন্য, কিন্তু সফল হয়নি। কাতার এখানে সফল হয়েছে। এখন সেই কাতারে গেছেন মিস্টার খলিল, এরকম খবর বের হয়েছে। এবং সেখানে আবার আমেরিকান, আবার ভারতীয়, আবার এই যে বাংলাদেশে যারা লোকজন আছে তাদের সঙ্গে খলিলুর রহমান সাহেব বৈঠক করেছেন, সিরিজ বৈঠক করেছেন। এটা নিয়ে নানা রকম গল্প কাহিনী প্রকাশিত হচ্ছে। এবং সেখানে কাতারের পক্ষে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ধাম সহ ডিটেলস ইউটিউবাররা বলে দিচ্ছেন। এবং সেখানে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে ওখানে আওয়ামী লীগকে নিয়ে বার্গেনিং হচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিকে ফেরানোর ব্যাপারে বার্গেনিং হচ্ছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এগুলো শুনলে আওয়ামী লীগের লোকজন না অনেক আনন্দ পায়, মজা পায়, তাদের মন শান্তিতে ভরে আসে। তো এই সকল কারণে তাদের মনে শান্তি কিনা আমি বলতে পারবো না। আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, আপনি তার বলার ধরন, প্রকৃতি, মানে তার শব্দচয়ন, বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতে তিনি এমনি অনেক অনেক ভালো বলেন। এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এর কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিনটন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের। আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি,
কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না, তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন, এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট দিয়ে ইংরেজি বলো কী করে। তারপর গালের মানে আমরা যেটা একটা গালের এটাকে বলে হয় মানে কানসা, মানে গালের এবং কানের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে আর গালের যে যেটি অংশ রয়েছে সেটিকে আমরা মানে যাকে বলা হয়, অনেকে বলা হয় মানে এই এটা আঞ্চলিক অনেক সুন্দর একটা শব্দ আছে, কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো গালটা ধরে আমরা টেনে দেই, এরকম যে অনেক আছে না যে গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটু বাবুরে, ওরে আমার টুসু বাবুরে, ওরে আমার পুনু বাবুরে, মানে একটা ছেলেকে বা শিশুকে আপনি আদর করতে চান কিন্তু তার প্রতি আপনার খুব রাগ, এই জন্য আপনাকে গাল টিপতে গিয়ে জোরে আপনি গাল টিপে দেন। তো ওই জোরে যে আপনি গাল টিপে দেন শিশুটা কেঁদে ওঠে, কিন্তু তার বাবা মা মনে করে যে আপনি তাকে আদর করছেন, কিন্তু শিশুটা টের পায় যে আপনি তাকে মারছেন। তো এখানে গালের একটা সুন্দর শব্দ আছে, ও মনে পড়েছে, টাউয়া। আমাদের মানে গ্রাম অঞ্চলে যখন আপনি ওইভাবে রাগ হয়ে কারো গাল টানবেন তখন ওটাকে বলা হয় টাউয়া ধরে টানতেছে। টাউয়া, টয়াকার টা, রস্যু অন্তঃসয় আকার। মানে আমার হইল কি, অনেকগুলো এলাকায় থেকেছি, বাংলা ভাষা নিয়ে অনেকগুলো আঞ্চলিক শব্দ আমি জানি এবং ওটার প্রয়োগ জানি। তাহলে আদর করে যখন আপনি গণ্ডদেশ, গাল মানে এগুলো স্পর্শ করবেন, ওটার চুম্বন যখন দিবেন তখন গালের একটা নাম হয়ে যায়, স্পর্শ করবেন তখন গালের আর একটা নাম হয়ে যায়, আর যখন রাগ হয়ে আপনি গাল টান দেবেন তখন গালের নাম হয় টাউয়া। টাউয়া ধরে আপনি টানছেন। এরকম তারেক রহমান সাহেব না ঠিক বা জামাতের আমি শফিক সাহেব না, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস নন, কিন্তু তাদের যারা সমর্থক রয়েছেন, যারা চান যে তাদের নেতারাও জনাব সজীব ওয়াজেদ জয়ের চেয়ে অনেক ভালো ইংরেজি বলবেন, কিন্তু যখন দেখেন এরকম ইংরেজি তারা শুনতে পান না, কিন্তু জয়ের মুখ দিয়ে ধরনের কথাবার্তা আসে, তখন সবাই মনে হয় যে বেটা টাউয়া ধরে যদি জোরে মতো কয়েকটা টান দিতে পারতাম, এরকম অবস্থা। তো জয় সাম্প্রতিক সময় যে ইংরেজিতে যে ভাষণগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার প্রতিপক্ষের মধ্যে, আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরও প্রোগ্রেসিভ হচ্ছেন, পয়েন্টিভ হচ্ছেন, প্রফেশনাল হচ্ছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন, আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রাইট ওয়েতে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। গেল জয়ের ব্যাপার। সবচেয়ে যে কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করব সেটি হলো ঢাকা শহরে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে দু ধরনের কথা হচ্ছে। একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি 111 তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে, এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে। আর এটারই একটা ইন্ডিকেশন জনাব সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার সঙ্গে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, এবং একই কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে চেষ্টা করা হচ্ছে। এটা হলো বাস্তবতা। কিন্তু যে কথা মানে আওয়ামী লীগের লোকজন, এটা আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তৈরি করছে না, এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এটা কোনো যাকে বলা হয় কোনো ইফেক্ট নেই, সাইড ইফেক্ট নেই, এটা রাজনীতিতে কোনো যাকে বলে 2 পয়সার মূল্য তৈরি করছে না এই গুজবটা। কিন্তু যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন,
অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজিদ আর এনিবডি। আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে, যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব, তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী, ভালো ইমেজ যাদের রয়েছে, তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন। এবং এইগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে, সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের এখন যে শ্বাসরুদ্ধকর একটি অবস্থা, সব কিছুর মধ্যে একটা থমথমে অবস্থা, সেই অবস্থার মধ্যে বেগম যে অসুস্থ, তারেক রহমান সাহেব আসতে পারছেন না, তখন আওয়ামী লীগের এই যে খুশির বন্যা, এর মধ্যে আপনি কি ইঙ্গিত খুঁজে পান? চিন্তা করতে থাকুন, ভাবতে থাকুন, আর দেখতে থাকুন যে এই বাংলায় কি কি ঘটে আগামী দিনগুলোতে। আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে। এরপর আই অ্যাম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। বাংলাদেশে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট 70% মানুষ। এই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের, খুব স্বাভাবিকভাবেই সেটা তারা এড়িয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা সেন্টার ফর পরিচালিত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা, গণতন্ত্রের অবস্থা, আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা, কাকে ভোট দেবেন, মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে। এবং 70% যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে, সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা। সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট, এই কিন্তু ভাবুন তো, আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনূস সরকারকে আপনার ভালো লাগে না বলে আগেই ভালো ছিলাম এমন কথা বলে জীবনকে হুমকির সম্মুখীন করবেন কিনা? মানে এমন কোনো পাগল বা একরোখা ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না, আমি সন্তুষ্ট না, এই কথা উচ্চারণ করে, তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি, কিংবা আপনি আফসোস লীগের দলে, এমন কথা বা এমন সম্ভাবনা, এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন, এমন সাহস কেন কোনো পাগল বা বোকা লোক করবেন? দেখুন, এই জরিপ মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না, যে কথাটা বলছিলাম। এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায়, মানে তিনি নিজেই ট্যাবলেটে উত্তরটা দিতে পেরেছেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে এই প্রতিষ্ঠান সিক্রেট ব্যালট বলছে, যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রেই প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন, মানে একদম কিন্তু জানের ঝুঁকি। এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয়, যত জরিপ 2024 আগস্টের পর থেকে হচ্ছে, সবগুলো জরিপে যেই যোগফলটা বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের জরিপকারীরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকেরা, সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন তারা সিদ্ধান্তহীন কাকে ভোট দেবেন। এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান, কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না, অন্য কোনো দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন। আবার
অনেক সাহসীরা এমনকি বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না কাকে ভোট দেবেন, যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান, এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই, সিদ্ধান্তহীন, এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি, একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে 26% জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন 30%। বাংলাদেশ কিন্তু 4% ভোট পাচ্ছে। তাহলে দেখেন ভোটের মাধ্যমে নির্বাচন করার কথা, মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা, এক আসনে যাতে তাদের সম্মিলিতভাবে একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন। এবং এরই মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8টি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছেন। সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি। তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে 30% এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ। তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি 3টি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান। এবং তারেক রহমানের দেশে ফেরা যখন একরকমের এখনো অনিশ্চিত, খালেদা জিয়া কঠিন রোগশয্যায়, তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগশয্যার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল, মা, দেশ এসবের দায়িত্ব নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে। মানুষের আবেগ, অনুভূতি এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন, তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে, মানে এখনই ঐক্য নাই, আসনে আসনে সহিংসতা ঘটছে, তাহলে এই যে জামায়াতে ইসলামীর 26% আর ইসলামী আন্দোলনের 4% মিলে 30% ভোট এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে, এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না। তার মানে বিএনপি জরিপগুলোতে, যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন 2024-এর আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে। যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায়, আগস্টের পরপরই যে সে ভোট তার পক্ষে ছিল না, এই যে সংস্কার, বিচার, তারপরের নির্বাচনের কথা বলছিল, কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে, আরেকদিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে, বিএনপির ভোট ক্রমাগত কমবে, জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে, জামাতের ভোট বাড়বে। সেই একই ব্যাকরণই কিন্তু রাজনীতিটা চলছে। বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না। এই জরিপ বলছে যে ন্যাশনাল, মানে সিটিজেন সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির যারা ক্রমাগতভাবে, মানে 2024-এর আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করে নাই, সব সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, যাতে জাতীয় পার্টির অংশ নেওয়ারই কথা নিতেই হবে। এমনকি এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল এসেছে, যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তারা জাতীয় পার্টির 2 অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে। তো তারা এই জরিপেও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে এই বার্তাটা আবার ইউনূস সরকারকে দিয়েছে এবং জাতীয় পার্টিকে তারা প্রধানতম দলগুলোর মধ্যে রেখেছে এবং জাতীয় পার্টি এখানে দেখা যাচ্ছে 5% ভোট পাবে। এরপর আসুন আওয়ামী লীগের ভোটের হিসাবে।
এখানে এই দলগুলোতে আমি ভোট দিলে আমি নিশ্চয়ই গলা ফুলিয়ে গলা বড় করে সেটা বলতে পারবো, একদম যুক্তিসঙ্গত কথা, যেটা মানে কারো মধ্যে এখন কোনো রকম বাধা বা মানে কোনো অস্বস্তি নাই এই দলগুলোর সমর্থক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে। এই অবস্থায় আপনারা কি মনে করছেন যে এই অন্যান্য দল মানে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কি জুনায়েদ সাকির দলটা গণসংহতি পরিষদ, এসব দলের বা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আরো তো অনেক নতুন নতুন দল আসছে, মানে হাদির দল আছে, ইনকিলাব মঞ্চ, নিশ্চয়ই তাদের কথা বলে নাই, কারণ তারা তো কোনো বাংলাদেশের 63টা জেলায় তো এদের কোনো অবস্থান নাই, এদের মূল অবস্থান টক শোতে, সংবাদ মাধ্যমে। তাহলে কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে, তাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না। মানে ওই যে আমি বলছিলাম বাংলাদেশের ভোটের ব্যাকরণটা বদলে ফেলা এত সহজ নয়। তো ইউথ ম্যাটার্স সার্ভে একটা যুব জরিপ পরিচালনা করেছিল, যেখানে দেশের 8টি বিভাগের 27টি জেলার 18 থেকে 35 বছর বয়সী 2500 জনের বেশি তরুণ অংশ নিয়েছিল, এবং এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অবস্থায় সরকারের মিত্র বিশ্লেষক ডেভিড বার্গম্যান তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোতে এই রকম একটা কলাম লিখতে বাধ্য হয়েছেন যে বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। সেখানে একদিকে যেমন তিনি লিখছেন যে যতগুলো জরিপ হয়েছে গত সরকারের পতনের পর থেকে একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে 10% যে ঘোষণা দিয়ে তরুণেরা বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। মানে তাকে এটা ভীষণ অবাক করেছে, কারণ তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে, কিন্তু তারা দেখছেন সেটা একেবারেই হয়নি, বরং কমে এসেছে। আর ডেভিড বার্গম্যানকে অত্যন্ত বিচলিত করেছে এই সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা, যেখানে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, এবং এর মধ্যে নীরব আওয়ামী লীগ আছে সেটা ডেভিড বার্গম্যান বুঝতে পারছেন। তবে তিনি ওই যে আরো 17.7%, প্রায় 18% যে বলেছেন তারা ভাই দলের নাম জরিপকারীদের সামনে বলবেন না, মানে জীবনকে হুমকির মুখে ফেলবেন না, তাদের মধ্যেও যে আওয়ামী লীগ আছেন ডেভিড বার্গম্যান সেই বিষয়টি, সেই সম্ভাবনাটি চেপে গেছেন। আইআরআই এর জরিপেরই আরেকটা ইন্টারেস্টিং উত্তর দিয়ে শেষ করি, যেখানে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেসব দলের নাম এই জরিপে উল্লেখ করা হয়েছে, মনে রাখবেন আইআরআই এর জরিপে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয় নাই, সেসব দল নিয়েই আপনি সন্তুষ্ট নাকি আপনি অন্য নতুন কোনো পলিটিক্যাল পার্টি দেখতে চান? তখন 52% বলেছেন তারা সন্তুষ্ট নন ওই সব নামে।